হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে। আজকে তোমাদের আমি কথা দিয়েছিলাম একটি হসপিটালের ঘটনা শোনাবো। আর ঘটনাটা এতটাই ভয়ের। আর ঘটনাটা কিন্তু সে শেয়ার করেনি, ঘটনাটা শেয়ার করেছে যিনি, উনি নিজেই একটা সময় সেখানের একজন খুব ভালো প্রতিষ্ঠিত নার্স ছিলেন। আজকে আমি যে ঘটনাটা বলবো, ঘটনাটা ঘটেছিল দিল্লির একটা খুব নামি একটি হসপিটালে। হ্যাঁ, আজকে আমাকে যিনি ঘটনাটা শেয়ার করেন, ওনার এখন বর্তমানে বয়স এসে দাঁড়িয়েছে ৮২-তে। হ্যাঁ, ৮২ বছর বয়স। উনি ওনার জীবনের একটা ভৌতিক অভিজ্ঞতা, চরম ভৌতিক, শেয়ার করেছেন। আমাদেরকে জানিয়েছেন, আমি জীবনে ছোটবেলায় অনেকবার এরকম ভয়ের সম্মুখীন হয়েছি, কিন্তু নিজের চোখে আমি কোনো কিছু দেখিনি। মানে ভয় পাওয়া যেটা বলে, ভয় পেয়েছি। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হলো আমার পেছনে কেউ, তাকিয়ে দেখলাম না, কেউ তো নেই, এরকম ভয়। আবার অনেক সময় আমি ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছি, মা আসলো, এসে আমাকে দুটো ডিম সেদ্ধ দিয়ে গেল। তারপর হঠাৎ করে আমি দেখলাম আমার প্লেটের মধ্যে আমি খাচ্ছি, ডিম সেদ্ধ নেই। মাকে বললাম, মা তুমি তো এক্ষুনি দিয়ে গেলে। মা বললো, আমি তো ডিম সেদ্ধ তোকে দিয়ে আসিনি, এই দেখ ডিমের আমি খোসা ছাড়াচ্ছি। এগুলো ভুল হতে পারে না, তখন আমার বয়সটা অনেক ছোট, কিন্তু আমি কাউকে দেখিনি। জানি না, হয়তো অনেক ছোট থেকেই আমার সাথে এইসব ভৌতিক অভিজ্ঞতা হতে শুরু করে। কিন্তু আমি আস্তে 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 পড়াশোনা করে যখন বড় হই, তখন আমার মানুষকে সেবা করতে খুব ভালো লাগতো। মানুষের সেবা হচ্ছে পরম ধর্ম। আমি মনে করি, মানুষকে যদি সেবা করো, মানুষের মনে যদি আনন্দ দিতে পারো, ওর থেকে বেশি খুশি এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। আর এইটা কিন্তু পার্সোনালি আমিও মনে করি। তোমাদের আমি আজকে একটি অভিজ্ঞতাও শোনাবো আমার, একটু পরে। তো চলো, সবাই একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে যিনি ঘটনাটা পাঠান, আমাদের একজন দিদিভাই। ওনার কিন্তু নাম আমি আজকে সবার সামনে প্রকাশ করব না, পুরো নামটাই হাইড রাখবো। দিদিভাই বলেই কিন্তু আমি আজকে ঘটনাটা শেয়ার করব। দিদিভাই বলেন, আমার বাবা আমার মা কলকাতায়, কিন্তু ওনাদের জন্ম কর্ম, বড় হওয়া, স্কুলিং সব কিছু। কিন্তু আমার বাবা কাজের জন্য চলে যান দিল্লিতে। তখন আমার মায়ের সাথে বিয়ে হয়, মাকে দিল্লিতে নিয়ে যান। তারপর দিল্লিতেই থাকা আমাদের, আর আমার দিল্লিতেই বড় হওয়া। আমাদের দিদিভাই বলেন, দিল্লিতেই আমি জন্মগ্রহণ করি। দিল্লিতে থাকতে থাকতে আস্তে আস্তে বড় হচ্ছি। আমি দিল্লিতে ডে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম। ওখান থেকে বড় হতে হতেই আমার মনে একটা জিনিস খুব বেশি নাড়া দিত, সেটা হচ্ছে আমি গরিব মানুষের, যারা অসহায়, যারা বাড়ি ঘর নেই, আশ্রয় নেই, যারা খেতে পারে না দুবেলা, তাদের জন্য কিছু করব। এটা আমার একটা মোটিভ ছিল। আমি বড় হচ্ছি, আমার বাবাকে মাকে আমি প্রায় বলতাম। একদিন বড় হতে হতে আমার যে একটা ছোটবেলার মনের ভাবনা, সেটা একটা প্রকাশ পেল। আমি ভাবলাম আমি একজন খুব ভালো নার্স হব। আমি নার্স হলে আমি মানুষকে অনেক নিজস্বভাবে সেবা করতে পারবো, তাদের দেখাশোনা করতে পারবো। এই মনে করে আমি নার্স, ডাক্তার সবার সাথে মেলামেশা করতে শুরু করলাম। একটা সময় গিয়ে আমি নার্সের ট্রেনিং নিলাম, অনেকগুলো পরীক্ষাও দিলাম। ভালো জায়গায় আমার নার্সের একটা চাকরি হয়ে গেল। আমি দিল্লিতেই একটি খুব নামি হাসপাতালে চাকরি করতাম নার্সের। ওখানে আমার সাথে একটি ভৌতিক ঘটনা ঘটল। জীবনে বড় হতে হতে অনেক ঘটনাই কিন্তু ঘটেছে, একটা দুটো কটা বলবো, কিন্তু আজকে যেটা বলবো
সেটা হচ্ছে হসপিটালে থাকাকালীন আমার সাথে দিনের পর দিন যে ভৌতিক ঘটনা ঘটেছে তার সত্যিটা আজকে তুলে ধরবো। আমাদের দিদিভাই বলেন, আমি যখন ফার্স্ট ডে জয়েনিং করলাম অ্যাজ এ নার্স হিসাবে, আমার নিজে থেকে খুব গর্ব হচ্ছিল, যেন গর্বে আমার শুধু না, আমার মা বাবার বুকটা যেন চওড়া হয়ে গেছিল। আমার মেয়ে মানুষের সেবা করবে। আমি খুব ভালো একটা পোস্টে ছিলাম। নার্সেরও কিন্তু পোস্ট থাকে, জুনিয়র সিনিয়র, এক একটা নার্সেরও কিন্তু অনেক কৃতিত্ব থাকে। তারা কিন্তু খুব ভালো নয়, খুব খারাপ নাম নিয়ে কিন্তু তার কাজটা করে। অনেকে বলে না, এই নার্স দিদিটা গিয়ে দেখা করবি, ওই হসপিটালে আছে, খুব ভালো, মানুষের সব কিছুতে এগিয়ে আসে। আবার অনেকে বলে না, এই নার্স দিদির কাছে যাবি না, একদম বাজে, মানুষকে মুখ করে, তাড়িয়ে দেয়, কিছু বলে না, বোঝায় না। কিন্তু আমার প্রথমটা ছিল, আমি মানুষকে সেবা করতাম। প্রথম দিন যেদিন আমি জয়েনিং করলাম, সেদিনকে যিনি সিনিয়র ডক্টরস ছিলেন কয়েকজন, 7 থেকে 8 জন, আমার সাথে ওনারা মিট করলেন, কথা বললেন, সব কিছু বোঝালেন। আরও আমার উপরে যারা ছিলেন সিনিয়র জুনিয়রও ছিল, সব নার্স, তাদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগছে। এরম করে আমার সেই নার্সের ডিউটি প্রত্যেক দিন চলতে থাকে। আমি খুব হ্যাপিলি ওনাদের সাথে প্রত্যেক দিন মানুষের সেবা করতে শুরু করি। আর আমার রাতের যে ক্লান্ত, সেই ক্লান্তটা বাড়ি আসতে আসতে কোথাও গিয়ে উড়ে যেত। কারণ ভাবতাম যে যাকগে, আজকে 10 জনকে আমি নিজে হাতে সেবা করেছি। এরকম করেই আমার দিন চলতে থাকে। হঠাৎ একদিন আমি একটা ভালো ভালো কাজ করে বসলাম। তার জন্য আমাকে সিনিয়র ডক্টর আর আমাদের যে এমডি ছিল, উনি হসপিটালের, আমাকে বলল, তুমি রাতে টানা 15 দিন ডিউটি করবে, আর তোমার উপরে কেউ থাকবে না, তুমি থাকবে সিনিয়র নার্স। রাতে তোমার থাকবে আন্ডারে প্রায় 35টি আয়া আর জুনিয়র নার্স, তুমি থাকবে হেড। বিশাল বড় একটা দায়িত্ব দিয়ে দিল। আমি এমডি স্যারকে বললাম যে স্যার, আমি আমি এতজনের দায়িত্ব পারবো? স্যার বলল, পারবে বলেই তো তোমাকে দায়িত্বটা দিলাম, কারণ আমি তো অনেকটা অভিজ্ঞ, তোমার থেকে ভালো বুঝি কে কোনটা পারবে। এই পদটায় আসার জন্য অনেকেই কিন্তু পদ ছেড়ে চলে যায়, আজকে আমি তোমাকে নিজে যেচে এই পদটা দিচ্ছি। আমাদের দিদিভাই কিন্তু খুব খুশি হন। দিদিভাই বলেন, প্রথম যেদিন আমার নাইট শিফটিং ছিল 8টার সময়, আমি কিন্তু ঠিক 8টা বাজতে 7 মিনিট আগে আমি কিন্তু হসপিটালের গেটে। ওই সময় সিসিটিভি বলে এসব কোনো কিছু ছিল না। আমি যখন ঢুকলাম, ঢুকতেই আমাকে একজন বললেন, দিদি এসছেন? আমরা তো আপনারই জন্য অপেক্ষা করেছিলাম। আমার মেয়েটার খুব শরীর খারাপ, খুব বমি করছে, জানেন, ওনা অ্যাডমিট আছে দিদি, দেখবেন। অ্যাকচুয়ালিও জানি না কেন, সবে হয়তো উপরওয়ালার ইচ্ছে, আমার নামটা লোকের মুখে তখন খুব, মানে কি বলবো, প্রচলন হয়ে গেছিল লোকের মুখে। এখন তো মিডিয়ার যুগ, এখন তো মোবাইল ফোন, টিভি, এত সোশ্যাল মিডিয়া, এত জার্নালিস্ট। তখনও ছিল জার্নালিস্ট, কিন্তু আদার্সগুলো অপশন ছিল না। এখন যেরকম মানুষ খারাপ কাজ করলেও ভাইরাল হচ্ছে, ভালো কাজ করলেও ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু তখন এই মিডিয়ার যুগটা ছিল না এতটা। লোকের মুখে আমি আমার প্রশংসা শুনতাম, একে অপরের কানে আসতো। তারপর মানুষের মনে আস্তে আস্তে আমি একটা জায়গা করে ফেলেছিলাম। সবাই এসে আমাকে খুঁজতো, ওই দিদির আন্ডারে থাকবো, ওই দিদি কোথায়, ওই দিদিকে একবার দেখবো, এরম একটা জায়গা আমি করে ফেলেছিলাম। রাত 8টার সময় আমাকে মেয়েটির বাবা বলল যে আমার মেয়েটি সকাল থেকে অনেক বমি করছিল, এত নাম্বার ওয়ার্ডে ও আছে, দিদি আপনি একটু দয়া করে আমার মেয়েটাকে দেখবেন। এ কিন্তু হিন্দু ভাষী, বাঙালি না। আমিও কিন্তু হিন্দিই বলতাম, আমি তো পড়াশোনাটা ইংলিশ আর হিন্দি নিয়ে করি, কিন্তু যেহেতু বাবা মা বাঙালি, একটা মাটির টান আছে, বাংলাটাও আমি জানতাম।
ভালো কথা, ৮টার সময় যখন আমি ঢুকি, সব পেশেন্ট দেখলাম, তাদের সাথে পরিচয় করলাম। তারা আমাকে অনেকেই চেনে, অনেকেই চেনে না, কেউ কাউকে চিনিয়ে দিচ্ছে। যাক, এরকম করে সবাইকে আমি মাথায় হাত বুলাতাম, হাতে হাত দিয়ে কথা বলতাম, চোখ মুছিয়ে দিতাম। কোনো বয়স্ক বৃদ্ধ মায়ের মতো তার চোখ দিয়ে জল পড়ছে, মারে, কাঁদতে কাঁদতে তার বাড়ির কথা বলছে, ছেলে মারে, বৌমা খেতে দেয় না। এই জিনিসটা তো আগাগোড়া হয়ে আসছে। তাদের চোখের জলও মোছাতাম। এই না যে আমি একজন হেড নার্স বলে আমি আমার সব সময় সবাইকে আমি অধিকার বোঝাতে যাব, সেটা না। আমি একটা মানুষ। প্রথম এরকম করে আমি কাজ করছি। হঠাৎ যখন 12টা 35, আমি তখন 3 তলায় ওই হসপিটালে আমাদের একটা কেবিন ঘর ছিল, যেখানে আমরা রাতের বেলা বিশ্রাম করতাম। শুধু আমি একা ছিলাম না, ওখানে আমার সাথে আরও 3-4 জন নার্স ছিল, যারা আমার থেকে অনেক জুনিয়র। আয়ার যারা ছিল, তার মানে তারা আর একটা আলাদা কেবিনে থাকত। হঠাৎ করে আমার কি মন গেল, তখন 12টা 35, হাতে ঘড়িটা দেখলাম, দেখে আমি এক পা করে বাইরে আসলাম। বাইরেটা আসার পর আমি দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে, হসপিটালটা এতটাই বড়, আর পুরো সাদা বিল্ডিং, পুরোটাই হোয়াইট। আমি দাঁড়িয়ে করিডরে দেখছি, এই প্রান্ত থেকে ওই প্রান্তর এত দূর করিডর গিয়ে মিশে গেছে, কোনো শেষ দেখা যায় না। আমি দাঁড়িয়ে রয়েছি। আমার কাছে তো দিনের বেলাটা খুব পরিচিত, কিন্তু রাতের বেলা আমার প্রথম নাইট। আমার কাছে একটা অদ্ভুত লাগছে যে হসপিটালটায় আমি কাজ করছিলাম, মানুষের সেবা করছিলাম, কিন্তু রাতের বেলা সেই হসপিটালটা একটা অন্য রূপ ধারণ করেছে। এরকম যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা কাজ করছে। কোথাও গিয়ে একটা শোঁ শোঁ করে হাওয়ার শব্দ, চারপাশ থেকে মনে হচ্ছে আমার পাশ দিয়ে একটা হাওয়া ঘুরছে। আমি কোনো কিছুই না মনে ভেবে, জানি না, চাপা একটা মনের মধ্যে কোথাও গিয়ে যেন ভয় ছিল, না চাপা একটা কষ্ট, না কি চলছে আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু আমি হাঁটতে হাঁটতে ভাবলাম, না, এগোবো না, দেখি তো একটু কেবিনের দিকে যাই, দেখি সবাই কি করছে। জানি পেশেন্টদের সবাইকেই মোটামুটি তাদের ঘুমের ওষুধ, যার যার ওষুধ খাবার সবই হয়ে গেছে, সবাই হয়তো ঘুমাচ্ছে। তাও আমি হেঁটে আসলাম। যখন আমি এসে সেই লেডিস যে ওয়ার্ড থাকে, ঢুকতে যাব, হঠাৎ করে দেখলাম লেডিস ওয়ার্ডের ভেতরে একদম দেয়ালের কোণে, অনেক বড় তো হসপিটালটা, আর লেডিস ওয়ার্ডটা অনেক বড়, যদিও সেকশন ভাগ করা আছে। আমি জেনারেল ওয়ার্ডেই যাই। ওখানে গিয়ে দেখলাম অনেক দূরে একদম দেয়ালের কোণে একটা বেড, ওখানে একজন নার্স দিদি দাঁড়িয়ে আছে আমার দিকে পেছন ফিরে। আমি তখন ভাবলাম, ইনি আবার কে, ওখানে এখন দাঁড়িয়ে রয়েছে। আসলে আমি তো হেড, আমাকে না জিজ্ঞেস করে তো, মানে আমার আদেশ অনুসার না পেলে তো কেউ এখন কোনো ওয়ার্ডে ভিজিট করতে যাবে না এই রাতে। পেশেন্টের অসুবিধা হতে পারে, পেশেন্ট ঘুমাচ্ছে, আমি তো দেখতে আসলাম। আমি তাকে দেখে আর কোনো কথা না বলে আমি সোজা তার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। একটা বেড, দুটো বেড, তিনটে বেড, চারটে বেড, পাশ কাটিয়ে 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 একদম দেয়ালের কোণে যে বেডের সামনে দাঁড়িয়ে রয়েছে একজন নার্স আমার দিকে পেছন ফিরে। আমি ওর পেছনে গিয়ে দাঁড়িয়ে আমি ওকে বললাম, কে তুমি? কার অনুমতিতে তুমি এখন পেশেন্টের এখানে এসেছো? আমার দিকে ঘুরে তাকাতে আমার একটা ধাক্কা লাগলো। কারণ ধাক্কা লাগার বিষয় হচ্ছে, আমার আন্ডারে যারা যারা রয়েছে, আমাকে ডক্টরস বা এমডি স্যার, ওনারা কিন্তু সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। 15 দিন টানা আমার সাথে কারা কারা ডিউটি করবে। যদি শিফটিং করে কেউ কারোর সাথে, চেঞ্জ করে নেয়, তাহলে পারে কিন্তু আমাকে তারা পরিচয় করিয়ে দিত যে দিদি আমি আসবো না, আমার পরিপ্রেক্ষিতে এ কাজ করবে। কিন্তু সেরকম তো না। তাহলে এ কি? আমি তখন বললাম, তুমি কি? চিনতে পারলাম না তো। আমাকে তখন বলল যে, আপনি আমাকে চিনতে পারছেন না? ওই তো তখন আমি দাঁড়িয়েছিলাম না, স্যার যখন ছিল। কিন্তু সে আমার চোখে চোখ দিয়ে কথা বলছে না, মাথাটা নিচু করে রয়েছে। আমি তখন বললাম,
আচ্ছা আচ্ছা, তুমি ছিলে না। কারণ এখানে তো অস্বাভাবিক বা মিথ্যে ভাবার কোনো কারণই নেই। কারণ আমি তখনও পর্যন্ত অজ্ঞাত। আমার তখনও এরকম কোনো ধারণা নেই যে হসপিটালের মধ্যে রাতের বেলা মানুষের বেশ ধরে অন্য কেউ থাকতে পারে। আমার সেটা ধারণার বাইরে। আমি কিন্তু তাকে বললাম, "আচ্ছা ঠিক আছে, তুমি কি করছো?" বলল, "আমি এই পেশেন্টটাকে দেখতে এসেছিলাম।" কারণ আমি যাচ্ছিলাম যখন করিডর থেকে, এই পেশেন্টটা বসেছিল। আমি বললাম, "আচ্ছা, এখন দেখি তো।" দেখলাম সে কিন্তু এক পাশ ফিরে ঘুমাচ্ছে। আমি বললাম, "ঘুমাচ্ছে, তুমি কেবিনে চলে যাও। যাও, আমি গিয়ে কথা বলছি।" এ আমার সাইড দিয়ে যখন বেরোচ্ছে তখন একটা অন্যভাবে আমার দিকে তাকায়। তাকানিটা যথেষ্ট ভয় লাগার মতো। কিন্তু আমারও সাহস কম না। আমি তো মানুষের সেবা করছি, ভালো কাজ করছি। সে কিন্তু আস্তে করে সেই যে ওয়ার্ড, ওখান থেকে বেরিয়ে যায়। আমি সবাইকে দেখে কিছু ওয়ার্ডের সামনে দেখলাম লাইটগুলো বন্ধ হয়নি, লাইটগুলো জ্বলে রয়েছে। আমি দেখলাম সবাই ঘুমাচ্ছে, চোখে একটা আলো পড়ার বিষয় থাকে। লাইটগুলো অফ করে দিয়ে বেরিয়ে যখন আমি আমার কেবিনে গেলাম, তখন কিন্তু আমি ওই নার্সকে খুঁজে পাইনি। রাতটা কোনো রকমে গেল। ভোর যখন হলো তখন হসপিটালে মোটামুটি নানা রকম শব্দ, আওয়াজ, সবাই উঠে যার যার মতো সকালের কাজ সারা। এবার আস্তে আস্তে আমি গিয়ে তখন একটু বিশ্রাম নিচ্ছি। কখন যে চোখটা লেগে গেছে, আমাকে একজন নার্স এসে ডাকলো, আহ, সিনিয়র দিদি, সিনিয়র নার্স দিদি, একটু ওঠেন না, একটা পেশেন্ট খুব খারাপ অবস্থা, একটু দেখবেন। আমি বললাম, হ্যাঁ, তোমরা কি করছো, যাও, আমি আসছি। কত নাম্বার, একটা নাম্বার বলে চলে গেল। আমি ছুটতে ছুটতে করিডর থেকে গেলাম। তখন বেশ ভোরের আলো ফুটছে। যেতে আমি দেখলাম যেইখানে দাঁড়িয়েছিল রাতের বেলা নার্সটি, ঠিক ওই পেশেন্টটা মারা গেছে। আমি বললাম, আরে এই পেশেন্টটা কি করে মারা গেল? ও তো সেরকম কোনো ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আসেনি, ও তো সামান্য পেটে ব্যথা নিয়ে এসেছিল। বলছে, হ্যাঁ মারা গেছে, বুঝতে পারছি না। যাকগে, আমি তখন বললাম বাড়ির লোককে আহ, আসলে পারে বলে দিও। আর হসপিটালে তো ফোন থাকেই, যদি বাড়ির লোকের সাথে কোনোভাবে যোগাযোগ করা যায় তাহলে পরে এক্ষুনি আসতে বলো। যাই হোক বলে আমি ওখান থেকে, আমার কিন্তু স্যারের সাথে কথা হয়, আমি চলে আসি। আমার ডিউটি শেষ। রাতের বেলা 8টার সময় আবারও গেলাম। আবারও আমি বসে আছি। আবারও ডিউটির টাইম। আবারও সবাইকে দেখছি। তখন আগের দিনের যে মেয়েটির বাবা আমাকে বলেছিল, সেই মেয়েটির বাবা আমার সাথে দেখা করতে আসে। আমাকে এসে বলল যে, নার্স দিদি, আমার মেয়েটা খুব বমি করছে, কাল থেকে অ্যাডমিট আছে, আপনাকে বলেছিলাম না?" আমি বললাম, হ্যাঁ হ্যাঁ। বলছে, মেয়েটা খুব বমি করছে, একটুখানি দেখেন না ম্যাডাম গিয়ে। আমি বললাম, হ্যাঁ চলো চলো। মেয়েটার কাছে ছুটে গেলাম। মেয়েটা দেখলাম খুব বমি করছে, চোখ মুখ উল্টে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, মানে একটা খুব বাজে অবস্থা। আমি তাড়াতাড়ি বললাম, ওকে স্লাইন দাও, ও কাল থেকে কিছু খেয়েছে? বলল না। আমি বললাম, এক্ষুনি ওকে স্লাইন দাও। এরকম করে অনেকটা সময় যাবার পর আমি সত্যি সত্যি বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি বিষয়টা কি হলো। কারণ এবার হয়তো ওপাশ থেকে তোমরা ভাবছো যে কি বিষয় হলো, মেয়েটা বমি করছে, মেয়েটার শরীর খারাপ, এখানে ভাবার কি আছে? ভাবার বিষয় এইটাই, আমাদের দিদিভাই বলেন মেয়েটিকে কোনো রকম ইঞ্জেকশন দিয়ে, কোনো রকম স্লাইন দিয়ে আমরা চলে আসি। মেয়েটা সুস্থভাবে শান্ত হয়ে বেটে মাথা দিয়ে বালিশে শুয়ে থাকে। রাতের বেলা ঠিক 2টোর সময় আমি একবার রাউন্ডে বেরোই। আর আমাদের কাছে একটা এরকম ফাইল থাকতো। ফাইলের মধ্যে প্রত্যেকটা পেশেন্ট, বেড মানে ওয়ার্ড, বেড নাম্বার দিয়ে পেশেন্টের নাম, ঠিকানা, অ্যাড্রেস সব দেওয়া থাকতো। কি কন্ডিশনে সে পেশেন্ট অ্যাডমিট হয়েছে, রিজনটা কি, সেটাও থাকতো। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে রাত 2টোর সময়, ওই সময় আমার মনের ভিতর একটা অস্থির অস্থির করতে থাকে। আমি উঠে যাই। এবার ঘটনাটা হচ্ছে, আমাদের দিদিভাই বলেন, আমি
2টোর সময় যখন ছুটে গেলাম, আমার মনের ভিতর জানি না মেয়েটার প্রতি খুব আনচান আনচান অস্থির অস্থির করছে। আমি ছুটে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করলাম সেই যে আগের দিনের নার্স, উনি মেয়েটার ঠিক বেটের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক বেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম, কে তুমি? ওখানে দাঁড়িয়ে রয়েছে কে? আমাকে বলল, সিনিয়র নার্স দিদি। আমি, পেশেন্টটা খুব হাঁপাচ্ছিল, পাচ্ছিল তো, তাই জন্য আমি আসলাম। আমি বললাম, কিন্তু 8টা দিয়ে তো আমি ডিউটিতে রয়েছি, তোমাকে তো আমি দেখলাম না। তুমি কোন কেবিনে রয়েছো? কালকে রাতে তোমাকে দেখলাম, আজকে রাতে আসলাম, যখনই রাতে আমি রাউন্ডে আসি তখনই কি তুমি থাকো? তুমি আমার আগে সেখানে দাঁড়িয়ে রয়েছো, কিন্তু তুমি কোন কেবিনে রয়েছো? আমি তো বুঝতে পারছি না কিছু। তখন আর কোনো কথা নেই, জাস্ট মাথাটা নাবিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার তখন মাথায় অত সাত পাঁচ কিছু আসেনি, কর্মজীবনে এরকম হয়। আমি ওই মেয়েটিকে দেখতে খুব ব্যস্ত। মেয়েটিকে আমি একটু গালে হাত দিয়ে দেখলাম যে মেয়েটি ঠিক আছে তো। জানি না, মেয়েটার জন্য আমার খুব মনটা অস্থির করছিল, কারণ আমরা যারা ডক্টরস আছি, যারা নার্স আয়া থাকি, আমরাও তো মানুষ, আমাদেরও কিন্তু ভালো লাগে, কারোর প্রতি চিন্তা হয়, 2 দিন 4 দিন থাকে চলে যায়, তারা সুস্থ হয়ে গেলে আমাদেরও ভালো লাগে। হঠাৎ করে ও কোনো কথা না বলে, আমার কাছে কোনো পারমিশন না নিয়ে পেশেন্ট দেখতে আসছে। ও কি, ও পাশ কাটিয়ে চলে যাচ্ছে, যখন বলে এই দাঁড়াও দাঁড়াও, দাঁড়াই, কিন্তু আমার দিকে ঘোরে না, সে কিন্তু আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তোমার নাম কি? তোমার ব্যাচ নম্বর কত? আমাকে বলল, আমার নাম রেনু। আমি বললাম, রেনু, আচ্ছা ঠিক আছে, ব্যাচ নম্বর কত? কোনো কথা আমাকে বলল না, চুপচাপ বেরিয়ে চলে গেল। একটা সংখ্যা আমার মনে লাগলো, একটা কিরকম অনুভূতি হলো ওর প্রতি, আমি ঠিক বলতে পারবো না। আমি আস্তে আস্তে সবাইকে দেখে ঠিক মতো তাদের গায়ের কাপড়টা শরীরে দিয়ে সুন্দর করে সবাইকে, মাথার চুল যার মুখের সামনে পড়েছে, অনেকেই তো ভর্তি থাকে অনেক রকম, কেউ সামলাতে পারে, কেউ নিজেকে সামলাতে পারে না। আমি কিন্তু বেরিয়ে চলে গেলাম আমার কেবিনে। আমি গিয়ে শুয়ে আছি, তখন আমাকে আমাদের সাথে থাকা একজন নার্স আমাকে বলল, দিদি একটা কথা বলবো? আমি বললাম, বলো। বললো, দিদি আমি অনেক দিন ধরে এখানে আহ, মানুষের সেবা করছি, জানেন দিদি, আজকে আপনাকে একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ, এত কিন্তু কিন্তু না করে বলো কি হয়েছে, কারণ আমি ওই মেয়েটার কথা শুধু ভাবছি। জানি না কেন মেয়েটার বাবা ওরম করে এসে বলেছে তো, একটা দায়িত্ব তো থাকে, একটা দায়িত্ব থাকে। তখন আমাকে, আমার সাথে থাকা সে নার্স, সে আমাকে বলল, দিদি জানেন, হসপিটালে আত্মা থাকে জানেন। আমি তখন হেসে বললাম, তাই নাকি? তুমি এখন সেই দাদি ঠাকুমার মতো সেই ভূতের গল্প শোনাবে? সত্যি আমাদের বাংলায় মানে কলকাতায় খুব প্রচলন আছে ভূতের গল্প শোনা। আমাদের দাদি, দাদাজি এনারা আসতো যখন, তখনই বলতাম যে আমাদের শোনাও শোনাও তোমাদের জীবনের এরকম হরর স্টোরি, এগুলো আছে। আজকে তুমি বলছো হসপিটালে তুমি কত বছর ধরে আছো? সে আমাকে বলল, আমি প্রায় রয়েছি প্রায় 5 বছরের কাছাকাছি। আমি বললাম, বাহ, তুমি তো আমার থেকেও অভিজ্ঞ। আচ্ছা বলো শুনি। সময় কাটাতে হবে, রাত জাগতে হবে। তা আমি ওর কাছ থেকে ওর কিছু কথা শোনার জন্য ওকে বললাম। ও তখন আমাকে বলল, আপনারই মতো একজন নার্স দিদি ছিল। আমি 5 বছর আগে যখন জয়েনিং করি, তখন আমি তার সাথে 2-3 বার যোগাযোগ করেছিলাম। মানে আমার এতটাই সৌভাগ্য ছিল যে আমি ওনার সাক্ষাৎ হয়েছিলাম মুখোমুখি। তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা কি হয়েছে বলো। খুব একটা মনের জোর নিয়ে, খুব ইন্টারেস্ট হয়ে, আমার সত্যি কৌতূহল হচ্ছিল ভিতর দিয়ে শোনার জন্য। আমি জিজ্ঞেস করতে তখন ও একটা সোফায় বসেছিল, ও আমার কাছে আসলো, এসে বলল,
সিনিয়র নার্স দিদি এখানে বসবো? আমি বললাম হ্যাঁ অফকোর্স, বসো। এই সামনে বসে ও আমাকে তখন বলতে শুরু করলো। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তখন সময় ছিল রাত 2:32। ও আমাকে বলল, জানেন দিদি, এরকম আমি 5 বছর আগে যখন জয়েনিং করি আমি 2-3বার ওনার সাক্ষাৎ পাই। আপনারই মতো মানুষ ওনাকে খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো, খুব ভালো ছিলেন উনি, মানুষের সেবা করতেন। এমডি স্যার সিনিয়র ডক্টরকে জোর করে 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 বলতেন আমাকে নাইটে ডিউটি দেন। সকালবেলা ডিউটি করার পর একদম বিশ্রাম করতো না, নাইটে আবার ডিউটি চাইতো। টাকার জন্য না, মানুষের সেবা করার জন্য। বলতো যে সকালে যেই পেশেন্টটা অ্যাডমিট হয়েছে 1-2 দিন থাকবে, তাকে আমাকে দেখতে হবে, রাতের বেলা যদি কিছু হয়ে যায় আমাকে দেখতে হবে। আর ওনার মধ্যে একটা জিনিস খুব ছিল, সেটা হচ্ছে কোনো পেশেন্ট সকালবেলা যদি অ্যাডমিট হতো ওনাকে সবাই এসে খুঁজতো, যেরকম আপনাকে খোঁজে দিদি সেরকম। আমি তখন বললাম তাই নাকি, আচ্ছা যাক, শুনে খুব ভালো লাগলো। সত্যি তাই। তখন সে আমাকে বলছে, নার্স, হ্যাঁ দিদি আপনি বিশ্বাস করেন। আর ওনার মধ্যে একটা ক্ষমতা ছিল। আমি বললাম কেমন ক্ষমতা? তখন বলল যে ওনার মধ্যে এমন ক্ষমতা ছিল, সকালবেলা হয়তো কোনো পেশেন্ট অ্যাডমিট হচ্ছে, মানে সিনিয়র ডক্টর যারা বুঝতে পারতো না উনি নার্স ছিলেন, উনি বলে দিতেন এই পেশেন্ট রাতের বেলা হয়তো মারা যাবে, পেট ব্যথা নিয়ে এসছে, কিচ্ছু না, কারোর হয়তো হাত কেটে গেছে, কারোর হয়তো গলায় ব্যথা হচ্ছে, সামান্য ছোট ছোট জিনিস যেগুলোতে মানুষের মৃত্যুর কোনো কারণ নেই। উনি আসতেন কোনো পেশেন্ট এরকম সবাইকে না, কিছু কিছু পেশেন্টকে উনি দেখে বলতেন আমাকে আজকে থাকতেই হবে রাতে, আমাকে সেবা করতে হবে, কারণ রাতের বেলা উনি মারা যাবেন। এই জিনিসটা যখন মানুষের মনে আস্তে 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 বসে গেল, কানে কানে ছড়িয়ে গেল, তখন মানুষ যেরকম ওনাকে ভালোবাসতেন, হেয়ও করতেন। কারণ মানুষ সত্যিটা কখনো মানতে পারে না, সত্যিটা কখনো নিতে পারে না। ঠিক আছে, আজকে যদি আমাকে কেউ একজন যোগাযোগ করলে, তোমার লাইফটা কোনো রকম আস্তে আস্তে চলছে, আমি হয়তো তোমাকে বললাম তোমার আগামী 3 দিনের মধ্যে মৃত্যু হবে, তুমি কিন্তু সেটা মানতে পারবে না, কারণ তোমার অনেক স্বপ্ন আছে, তুমি আগামী দিন অনেক কিছু ভেবে রেখেছো। আমরা তো সবাই মারা যাব, কিন্তু আমরা বলো তো কত স্বপ্ন দেখি, আমার নিজের একটা বাড়ি হবে, আমার নিজের একটা গাড়ি হবে, আমি এই এই জায়গায় ঘুরতে যাব। আরে আমরা তো বোকার মতো নিজের মনকে বোঝাচ্ছি, আমরা নিজেদের নিজেরা স্বপ্ন দেখাচ্ছি। আমি আমি কি জানি এই ঘটনাটা হতে পারে ইউটিউবে আজকে লাস্ট, এরপর আমি কোনোদিন ঘটনাই দিতে পারলাম না। কিন্তু আমি তোমাদের বলে যাই আগামী দিন দেখা হবে, আগামী দিন আবার আসবো তোমাদের কাছে সুন্দর একটা ভয়ের সত্য ঘটনা নিয়ে। মানুষের চাওয়ার, মানুষের স্বপ্নের শেষ নেই, কিন্তু মানুষ সত্যিটা কখনো শুনতে পারে না। ওই নার্স দিদি যিনি ছিলেন, সে কিন্তু মানুষকে বলে দিতেন যে এ বাঁচবে না, কালকে মারা যাবে, আজকে মধ্যরাতে সে মারা যাবে। এই জিনিসটা যখন লোকের মুখে 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 ছড়িয়ে যায়, তখন লোকে হেও করতো, আবার লোকে বিশ্বাসও করতো, কারণ হয়ে যেত। তখন আমাদের নার্স দিদি বলেন, যিনি ঘটনাটা শেয়ার করেন, দিদি ভাই উনি বলেন, আচ্ছা সত্যি, মানে অবাক লাগছে শুনে তোমার মুখ থেকে, ওনার এত বড় ক্ষমতা ছিল। বলছে হ্যাঁ, ডক্টর একটা সময় ওনাকে ডেকে নিয়ে আসতো, কোনো পেশেন্ট এসছে ক্রিটিক্যাল অবস্থা, এনে ওনাকে দেখাতো, আচ্ছা তুমি বলো তো ওনার আর কতক্ষণ আছে। উনি দেখে বলতো না না, উনি এখন বাঁচবেন, ওনার কিছু হবে না, উনি অপারেশন নিয়ে ট্রিটমেন্ট নিয়ে উনি সুস্থ হয়ে বাড়ি যাবেন, গেছে, এরকমও এসছে কিছু হয়নি, জ্বর, বলে দিয়েছে উনি মারা যাবেন, উনি বাঁচবেন না, মারা গেছেন। এইসব কথা বলার পর আমাদের দিদিভাই বলেন, আমি খুব ইন্টারেস্ট নিয়ে কথাটা শুনি, আমার খুব ভালো লাগে যে সত্যি উনি মানুষ রূপে হয়তো ভগবান ছিলেন, সত্যি ভালো লাগে। কিন্তু
দিদিভাই এটাও বলেন যে আমি যখন হঠাৎ জিজ্ঞেস করি যে আমাকে মানে এই ঘটনাগুলো বলছে 5 বছর ধরে যে নার্স রয়েছে তাকে যখন আমি জিজ্ঞেস করি যে ওনার নাম কি ছিল, উনি ছেড়ে দিলেন কেন, ওনাকে তো রেখে দেওয়া দরকার ছিল হসপিটালে, এতটা অভিজ্ঞ ওনার মধ্যে এত কিছু কাজ করতো, তখন বলে যে না, উনি হসপিটালেই একদিন সুসাইড করে। সুসাইড কেন করেছিল সেটা কেউ জানে না, সুসাইড করেন উনি। কিন্তু একটা কথা বলবো, তখন আমাদের দিদিভাই বলেন যে হ্যাঁ বলো না কি হয়েছে। তখন বলেন দিদি উনি সুসাইড করেছিলেন হসপিটালে। সবার ধারণা যে ওনার আত্মাটা যদি হসপিটালে থাকে উনি রাতে পেশেন্টকে সেবা করতে পারবে, তার জন্য উনি হসপিটালে আত্মহত্যা করেছিলেন। উনি মানুষের প্রতি এতটা বেশি ছিল ওনার প্রাধান্য, উনি মানুষ ছাড়া কিছু বুঝতেন না, সেবা ছাড়া কিছু বুঝতেন না। তখন সামনে বসে থাকা ওই নার্স বলে জানেন সেই নার্স দিদি যিনি সুসাইড করেছিলেন ওনার আত্মা হসপিটালে রাতের বেলা আজও ঘোরে। আমি বলি কি কি আজগুবি গল্প বলছো তুমি? হ্যাঁ আত্মা, আমিও জানি আত্মা বলে জিনিস আছে, কিন্তু আমি আরো কিছু জানার জন্য ওরকম করে হেয়ালি করছিলাম। তখন সামনে বসে থাকা সেই নার্স বলল হ্যাঁ দিদি, এখনো পর্যন্ত একজন নার্সকে রাতের বেলা আপনি দেখতে পারবেন। যেই ওয়ার্ডে উনি ঘুরবেন, যেখানে দাঁড়িয়ে থাকবে, সকালবেলা দেখবেন সেই পেশেন্ট মারা গেছে। এই কথা বলতে বলতে আমার জাস্ট মনে পড়ল সত্যি তো রেনু। আমি বললাম নাম কি রেনু? রেনু নাম? সামনে বসে থাকা সেই নার্স বলল হ্যাঁ দিদি, ওই নার্স দিদির নাম রেনু ছিল। আমি বললাম ও মাই গড, কি করে হতে পারে, এটা কিভাবে পসিবল? আমি আজকে কয়েকদিন রাতের বেলা ডিউটি করছি, কিন্তু আমি রাত্রেবেলা 12টা 35, 2টো 1টা 1:30 যখন আমি বেরোচ্ছি রাউন্ডে, আমি ও মাই গড কি বলছো, আমি দেখেছি একজনকে একটু হাইডের শট, মুখটা গোল করে, আর মানে খুব মিষ্টি গলার ভয়েস, কথা খুব কম বলেন, ওনার নাম আমাকে রেনু বলেছিল, আমার সাথে ওনার সাথে দেখা হয়েছে, তুমি কি ঠিক বলছো? তখন সামনে বসে থাকা নার্স বলে হ্যাঁ দিদি, হ্যাঁ নার্স দিদি আমি ঠিকই বলছি, ওনার নাম রেনু, উনি আজও আছে। আর হসপিটালে প্রত্যেকটা ডক্টরস, এমডি, আয়া, সবাই যারা মাসি থাকে, বাচ্চা প্রসব করে, সবাই জানে এখনো পর্যন্ত উনি হসপিটালে রাতের বেলা ঘুরে বেড়ান। যেই পেশেন্টের সামনে উনি দাঁড়িয়ে থাকেন সেই পেশেন্ট মারা যায় না, সেই পেশেন্ট অলরেডি মারা গেছে, তার আগেই উনি ওখানে পেশেন্ট থাকেন। উনি বুঝতে পারেন এই পেশেন্টটা মারা যাবে বা মারা গেছে। এই কথা জানার পর আমি নিজেকে নিজের জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। খুব ভালো লাগছিল শুনে যে আমারই মতো বা আমার থেকেও অনেক উদার মনের কেউ ছিল, কিন্তু সে আজও এখানে ঘুরে বেড়ায়, আর হসপিটালেই সে তার জীবনটা শেষ করে দিয়েছে। কারণ সবার মুখে পরে আমি জানতে পারলাম যে উনি মানুষকে এত ভালোবাসতেন, এত মানুষের সেবা ধর্ম করতেন, উনি কখনোই চাননি যে উনি মানুষের সেবা ছেড়ে নিজের জীবনটা কাটাক। উনি চেয়েছিলেন যে উনি জীবিত অবস্থায় যেরকম মানুষের সাথে আছে, মৃত্যুর পরেও উনি মানুষের সাথে থাকবেন। তার জন্য উনি কেবিনে, ওনার নিজস্ব কেবিনে উনি আত্মহত্যা করেন, আর ওনার আত্মাটা হসপিটালেই থেকে গেছে। ওনার আত্মা আজও আছে, ওনার আত্মা আজও আছে। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যখন ঘটনাটা আমি প্রেজেন্ট করছি, আমি জানি না আমার সারা শরীরে একটা শিহরণ, সারা শরীরের লোমহর্ষগুলো যেন থেকে থেকে দাঁড়িয়ে যাচ্ছে,
গায়ে যেন কাটা দিচ্ছে, শিহরণ হচ্ছে। ভাবো, আমাদের দিদি ভাই ওনাকে কিন্তু দেখেছে, 3বার দেখেছে, 3বার। দিদিভাই বলেন আমি তারপরে নাইটে ডিউটি করতাম খুব কম, আমি ওনাকে আর দেখতে পাইনি। ওনার কথা, ওনার বিষয় জানার পর খুব ইচ্ছে ছিল যে ওনাকে গিয়ে জিজ্ঞেস করব না, আপনি কে, কার অনুমতিতে এখানে দাঁড়িয়ে আছো, আর তুমি কে। কিছু বলবো না, ওনাকে আমি দূর থেকে একটা প্রণাম করতাম, যে মানুষের প্রতি এতটা করতে পারে একটা মানুষ হয়ে। আজ উনি অশরীরী হয়ে করছেন, উনি যখন জীবিত ছিলেন আমারই মতো ছিলেন, হয়তো আমার থেকেও অনেক উপরে উনি ছিলেন। আমি ওনার কাছে কিচ্ছু না, তুচ্ছ। প্রণাম করার দূর থেকে একটা আমার ইচ্ছা, যা আজও 82 বছর বয়সে থেকে গেছে, ওনার বিষয় জানার পর, বোঝার পর ওনাকে আর কোনো দিন দেখিনি, কোনো দিন না। অনেকে বলতো ওনাকে আর দেখা যায় না, কিন্তু আমি জানি উনি আছেন। কারণ অনেকেই বলতো, ডক্টরসরাও বলতেন যে ওনার জায়গায় তুমি এসে গেছো না, ওই জন্য উনি এখন রিজাইন করেছেন, মুক্তি নিয়েছেন, উনি আর নেই। কিন্তু আমার মন বলতো উনি আছেন, উনি আজও আছেন। কারণ যারা মানুষের সেবা করে তারা স্বয়ং ভগবানের সেবা করেন, আর তারা কখনো মুছে যেতে পারেন না। মানুষের মধ্যেই, সেবার মধ্যেই, পরম ভগবানের মধ্যেই তারা বাস করে, যে আজও আজও তার কথা এখানে বলা হচ্ছে। আর কি চাই? মানুষ তো আজকে উপকার নিয়ে কালকে ভুলে যায়, তাই না? চলো, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সামনে কিরমভাবে আমি ঘটনাটাকে তুলে ধরেছি অবশ্যই জানিও। চলো, তোমাদের কমেন্টের নামগুলো বলি। তোমরা অনেকে বলছো আমি দিনে দিনে নাকি খুব সুন্দরী হয়ে যাচ্ছি, কি জানি, আমি তো বুঝতে পারছি না। আমাকে তো একই রকম লাগে, বলো তো। আসলে তোমরা আমাকে এত ভালোবেসে ফেলছো দিনে দিনে, তাই জন্য তোমাদের আমাকে ভালো লাগছে। প্রথমে আমাকে কমেন্ট করেছো প্রিয়া কানরা, তারপর সমীর মাইতি, নেহা মাইতি, পাপ্পু দে, হোয়াইট কিং বনু, টিনা আচারিয়া, ভাস্কর অধিকারী, মামুনি হালদার, টুকাই বেরা, দিদিভাই, সন্ধ্যা মণ্ডল, তারপরে সুপর্ণাদি, সন্তুর দুনিয়া, মামুনি হালদার, তারপরে সুপর্ণা দি ভাই বলেছে আপনার মুখ থেকে গল্প শুনতে খুব ভালো লাগে। ব্যাস, একটা কিন্তু সাইট আমি পেয়ে গেছি আজকেও, তার মানে ভালোই লেগেছে, কমেন্টে জানাবে। হ্যাঁ, তারপরে অরিজিৎ রয়, আচ্ছা সবাই কিন্তু বলেছ যে জেঠু জিন চালান করেছিল, এই উত্তরটা তোমরা দিয়েছো একদম সঠিক। কেউ কেউ আবার বলেছো যে কাকা করেছিল, কাকা না, জেঠুই করেছিল। 2 কাকা আর 1 জেঠু ছিল, বড় জেঠু, সেই এই জিন চালান করেছিল। আসলে ওই যে রাগারাগি, হিংসা, ওর ফলন ভালো হচ্ছে, আমাদের কেন হচ্ছে না। রমা কর্মকার বলেছো পিঙ্ক পরি, আমাকে বলেছো পিঙ্ক পরি, কোনোদিন তোমরা বলো ইয়েলো পরি, হোয়াইট পরি। অ্যাকচুয়ালি আমি পরি হয়ে গেছি, কোন দিন আর এখানে বসবো না, পরি তো উড়ে উড়ে বেড়ায়। তারপর মাহি রয়, চন্দনা গোপে, দিদিভাই, কৌশিকী ঘোষ, তারপর টিনা আচারিয়া, তারপরে মৌ রয়, হোয়াইট কিং বনু, তারপর 2টো কমেন্ট করেছো। তারপর কিষাণু মান্না, তারপরে তাপসী, তারপরে কমেন্ট করেছো মেয়েটির নিজের জ্যাঠা বোন, একদম ঠিক, ওয়ার্ল্ড অফ মেলেডি। আচ্ছা, তারপরে আমাদের সন্ধ্যা দিদি ভাই, তারপর সমীর মাইতি, তারপরে টুকু সাবারওয়াল, রূপা দে, বনানী কর্মকার দিদি ভাই, নীলিমা সিংহ, তারপরে টুকু সাবারওয়াল আবারও কমেন্ট করেছো বনানী কর্মকার, সন্তুর দুনিয়া, সুষুমা আদিত্যা, তারপরে শুভঙ্কর ঘোড়ই, প্রদীপ দাস, পিউ সামুই, আচ্ছা, তারপরে অভিরূপ অভিরূপ সর্দার 2টো কমেন্ট করেছো। এস এস ফ্যামিলি কমেন্ট করেছো। আচ্ছা, অভিরূপ আরও 2টো অনেক বড় বড় কমেন্ট করেছো, কমেন্টগুলো আমি পড়ছি না। তারপরে রূপা দে, তারপরে জয়ন্ত চ্যাটার্জি, অভিরূপ আবারও কমেন্ট করেছো। আচ্ছা, তারপরে মাহি রয়,
তারপরে মিন্টু গায়েন, মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি, রাজা মল্লিক, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, চুমকি বিশ্বাস, প্রিয়াঙ্কা নন্দী দুটো কমেন্ট করেছো। তারপরে শামিমা সামরোস, তারপর পায়েল দত্ত কমেন্ট করেছো, জেটু ঠিক বলেছো একদম। আচ্ছা, তারপরে সুমনা ভট্টাচার্যা, সুদীপ্ত ব্যানার্জি, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর এস কে মাসিবুর রহমান, তারপরে রেশমি ভট্টাচার্যা পরপর দুটো কমেন্ট করেছো। পার্থ রয়, গৌরী বসাক, মণিদীপা ব্যানার্জি, জ্যাঠামশাই ঠিক বলেছো জ্যাঠা, মামুনি, তারপরে হচ্ছে তারপর মমতা কুমারী সোনার বলেছো, জেটু ছিল একদম ঠিক বলেছো। সুজাতা দাস দিদিভাই আমাকে বলেছো খুবই ভালো লাগলো বনু, আমি দিল্লি থেকে কলকাতা এসেছি, আমার বাড়ি বামুনগাছিতে। আচ্ছা, তারপরে তো দত্তপুকুর বারাসাত লাইন, বামুনগাছিতে থাকি বনু, তোমার সাথে দেখা করতে চাই, তুমি আমার সাথে দেখা করবে বনু? তুমি আমাকে জানিও কবে দেখা করবে বনু। আর তুমি খুব ভালো থেকো বনু, আর সাথে অনেকগুলো রেড হার্ট। দিদিভাই আমি তোমার সাথে অবশ্যই দেখা করব, অবশ্যই দেখা করব, অবশ্যই দেখা করব। আমাকে শরীর একটু ভালো হয়েছে, সামান্য 2-3 দিন টাইম দাও, কারণ এত শরীর খারাপ নিয়ে মানে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না। আর বুঝতেই পারছো পরিবারের চিন্তা তো হয়, একটু সময় দাও 2-3 দিন। তুমি এখন আছো তো অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু দেখা না করে যাবে না। তারপরে মুন্নি দাস, তারপর DSSB ফ্যামিলি, আলপনা ভট্টাচার্যা, বাবলি মল্লিক বনু, তারপর কোয়েল, রিম্পা, রিনা সিনহা অনেকদিন পর কমেন্ট করলেন, তারপরে পারমিতা সাহা, মন্টু, বিতিকা, রিয়া দেবনাথ, মিলি চক্রবর্তী বলেছো কাকা হবে, কাকা না ওটা জেঠুই হবে। তারপরে মামুনি হালদার, অমৃতা সরকার, স্বপ্না রাউত, সঙ্গীতা দিদিভাই, মুস্কান, তারপর দীপ, তারপরে জয়শ্রী ঘোষ দিদিভাই, আবারও দীপ বলেছেন জেঠু জিন চালান করেছিল একদম ঠিক। তারপরে সুতপা কমেন্ট করেছো, তারপর পূজা যাদব, স্বপ্না ঘোষ, আচ্ছা প্রশান্ত, আচ্ছা প্রশান্ত বলেছো কি সব ভণ্ড, আচ্ছা তার মধ্যে তুমিও মনে হয় একজন ভণ্ড, সব থেকে বড় যে হয় ভণ্ড সেই ভণ্ডকে চিনতে পারে। দেখো আমরা ভণ্ড না বলে আমরা ভণ্ডকে চিনতে পারি না। আমি তোমার কমেন্টটা হাইড করতে পারতাম, কিন্তু না, রেখে দিয়েছি, পড়ে শোনালাম। তারপর রেশমি ভট্টাচার্যা পরপর 3টে কমেন্ট করেছো। তারপরে কমেন্ট করেছো রানু সরকার, রেশমি ভট্টাচার্যা আবারও 4টে কমেন্ট করেছো, রেখা অধিকারী দিদিভাই, তারপর আবার রেশমি ভট্টাচার্যা কমেন্ট করেছো, অনেক ভালোবাসা, তুমি সেরা কমেন্ট করেছো, মানে অনেকগুলো, সব থেকে বেশি। তারপর রত্না সরকার, পায়েল মণ্ডল পরপর 2টো কমেন্ট করেছো, আবারও রত্না সরকার, সোমা দাস পরিবার থেকে, সেবা ভৌমিক, তারপরে রোহিত, সেবা ভৌমিক আবারও কমেন্ট করেছো, আমি সেবা ভৌমিক ছত্তিশগড় থেকে, আমার অ্যান্সার হচ্ছে পূর্ণিমার জেঠু, একদম কারেক্ট, ঠিক বলেছো সেবা। দেবস্মিতা বলেছো জেঠু, ঠিক বলেছো। বনশ্রী দে, তারপরে আপন জন উত্তর দিয়েছো, উত্তর হবে জেঠু, একদম রাইট। অনুরাধা দাস, তারপরে আমাদের আব্দুল ভাই, তারপর আমাদের স্বপন রাউত বলেছো তার জেঠু, একদম কারেক্ট। আচ্ছা, আজকের একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটা ভালো করে শোনো, তাহলে তোমরা উত্তর দিতে অবশ্যই পারবে। সেটা হচ্ছে আমাদের দিদি ভাইয়ের এখন বর্তমানে বয়স কত, আর দিদি ভাই যে দিল্লিতে উনি মানুষের সেবা করতেন অ্যাজ এ নার্স, তো ওনার আগে যিনি ওনারই মতো সেম ছিলেন সেই নার্স দিদির নাম কি ছিল? দুটো আজকে প্রশ্ন রইল, ঠিক আছে? বর্তমানে আমাদের দিদিভাই যিনি ঘটনা শেয়ার করেছেন ওনার বয়স কত, আর উনি যে দিল্লিতে নার্স ছিলেন ওনার আগে ওনারই মতো যে নার্স দিদি ছিলেন ওনার নাম কি ছিল? চলো আজকের মতো
টাটা, গুড নাইট, লাভ ইউ অল।